মির্জা আব্বাস এই জায়গায় বারবার নির্বাচিত হয়েছেন। আব্বাস আলী খান সাহেবকে উনি ফেল করিয়েছেন। উনি সাবের হোসেন চৌধুরীকে ফেল করে নিয়ে ওই জায়গায় নির্বাচিত হয়েছেন। মির্জা আব্বাস নিশ্চয়ই হাদিকে প্রতিদ্বন্দ্বী মনে করেন বলে আমি মনে করি না। তিনি প্রতিযোগী হতে পারেন। আর তাছাড়া হাদির যে ব্যাপারটা নিঃসন্দেহে ৫ অগাস্টের পরে বলুন আর আগে বলুন, হাদি নিশ্চয়ই তার যে কথাবার্তা, তার যে অ্যাক্টিভিটিস, এটা সকল পক্ষেরই মনোযোগ কেড়েছে। তবেই ক্যালকুলেশন মিলাতে পারি না যে তিনি মির্জা আব্বাসের কোনো প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন। তিনি হয়তো কিছু একটা সংখ্যক, উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবেন। সেটা হয়তো দেখা যাবে যে মির্জা আব্বাসের ভোটের ৪ ভাগের ১ ভাগ বা ৩ ভাগের ১ ভাগ বা ৫ ভাগের ১ ভাগ। আমি একটা উদাহরণ দিচ্ছি। কেন মির্জা আব্বাসকে ওই জায়গায় প্রতিদ্বন্দ্বী করা হলো? তার মানে এটার সাথে ওই যে বললাম যে ট্যাগের কারণে হয় কি, পুলিশ তার প্রফেশনালিজম নিয়ে অনেক সময় তদন্তে জায়গায় অবস্থিত ভৌগোলিকভাবে, যেটা ভারতের মধ্যেই পড়ে গেছে বা ভারতের সাথে বর্ডার আছে। কাজেই এখানে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র অপরাধীদের প্রশ্রয়ের একটি বা আশ্রয়স্থল হয়ে যায়, তখন আরেকটি দেশে, নিকটবর্তী দেশে সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ডগুলা দমন করা বেশ কঠিন হয়ে পড়ে। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর আহ, বারবার দেখা যায় মনোমালিন্য হয় বা এটার একটা কারণ হচ্ছে যে বিশেষ করে ওই যে আপনার গাঁজা সেবনকারীরা বা যে অপরাধীরা এখানে অপরাধ করেই দেখা গেছে এক জায়গা থেকে আরেকবার চলে আসে মেক্সিকোতে বা তার বর্ডার থাকার কারণে। এই কারণে তাদের একটা, ঠিক একইভাবে বাংলাদেশেও একই অবস্থা। যখনই কেউ কোনো অপরাধ করে আমরা দেখি যে একটা কমন গন্তব্যস্থল হয়ে গেছে কলকাতা কিংবা আপনার আসাম। এই দুইটা জায়গায় কিন্তু আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে এবং বর্ডার ক্রস করানোর জন্য কিছু দালাল থাকে, তারা তাদেরকে সেদিকে পাড়ি দিয়ে দিতে সহায়তা করে। অভিযোগ আছে বা রিউমার বাজারে বের হয়েছে যে আপনার হাদি হত্যার পর এই অপরাধীরা নাকি ময়মনসিংহের সীমান্তে দিয়ে, বর্ডার দিয়ে তারা ভারতে পালিয়ে গেছে এবং এখানে সহযোগিতা করেছে স্থানীয় কিছু দালাল, যারা মানব পাচার করে বা বিভিন্ন ধরনের অপরাধীদের সাপ্লাই করে কিংবা অবৈধ মালামাল আনা নেওয়া করে, যে সকল গুপ্ত পথ দিয়ে বা আপনার এই বর্ডারের যে সকল স্পট আছে ওইগুলা দিয়ে। এখন এইটা আমরা ডিনাই করতে পারবো না। তবে আমি যেটা বলবো যে আমরা এখন পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে যে অপরাধগুলো হবে, সেই অপরাধের তদন্তভারটা আমাদের করতে হবে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিকেই। পুলিশকে সেই তদন্ত করতে হবে তার প্রফেশনালিজম দিয়ে। পুলিশকে তার তদন্ত করার ক্ষেত্রে কোনো দিকে পলিটিক্যালি বায়াসড হলে চলবে না। নাও, কিভাবে প্রশাসন পলিটিক্যালি বায়াসড হয় আমি আপনাদের একটু বলি। ধরুন, আমাদের দেশে যে ট্যাগের রাজনীতি হয়, কোন একটা ঘটনা ঘটার পরেই কেউ একজন একটা বিবৃতি দিয়ে দিলেন এইটার পক্ষে, বা কে আরেক পক্ষ দিলেন বিবৃতি আরেক পক্ষে। আপনি দেখেন হাদির ঘটনাটা ঘটলো 2টা 15 মিনিটে, সম্ভবত 2:30টার দিকে বা 2টা 35 মিনিটেই আমরা দেখলাম যে ডাকসুরবি সাদিক কায়েম বললেন তিনি সন্ত্রাসী মুক্ত করা ডাক দিলেন এবং বললেন এক জায়গা থেকে ইট খুলে নিয়ে আসতে হবে। তিনি ইঙ্গিত করলেন কাকে? মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস ওই আসনে একজন প্রতিদ্বন্দ্বী। অথচ ওই হাদির সাথে ওই জায়গায় সাদিক কায়েমকেও আমরা শুনছি তিনি ওই জায়গায় প্রতিযোগিতা করবেন, তাকে জামাত থেকে দেওয়া হবে এবং তিনি সেটা হয়তো পাননি বা পেতেও পারেন। এই ধরনের একটা আলোচনার মধ্যে ছিল, এখনো কোনো কনক্লুশনে আসেনি। তিনি প্রতিপক্ষ বানিয়ে দিলেন মির্জা আব্বাসকে। একটা কমন সেন্সে, ওই যে আমি ট্যাগের কথা বলছিলাম, মির্জা আব্বাস এই জায়গায় বারবার নির্বাচিত হয়েছেন। আব্বাস আলী খান সাহেবকে উনি ফেল করিয়েছেন। উনি সাবের হোসেন চৌধুরীকে ফেল করে নিয়ে ওই জায়গায় নির্বাচিত হয়েছেন। মির্জা আব্বাস নিশ্চয়ই হাদিকে প্রতিদ্বন্দ্বী মনে করেন বলে আমি মনে করি না। তিনি প্রতিযোগী হতে পারেন। আর তাছাড়া হাদির যে ব্যাপারটা নিঃসন্দেহে ৫ অগাস্টের পরে বলুন আর আগে বলুন, হাদি নিশ্চয়ই তার যে কথাবার্তা, তার যে অ্যাক্টিভিটিস, এটা সকল পক্ষেরই মনোযোগ কেড়েছে। এবং হাদিকে আমরা দেখেছি সে কোনোভাবেই জামাতের প্রতিও বায়াসড হয়নি, বিএনপির প্রতিও বায়াসড হয়নি। যা সত্য সে কিন্তু সে কথাগুলাই বলেছে। আর সে কারণেই তার প্রতি আপনি দেখবেন যে সকল দলমত নির্বিশেষে সকলেই একটা সিম্পেথি গ্রো করেছে। সেই হাদিকে আপনি, মির্জা আব্বাস তার এই কার্যক্রমের জন্য অবশ্যই তিনি মানুষের ধন্যবাদ পাবেন, কিন্তু আমার যে অ্যানালাইসিস, আমি কোনোভাবেই ক্যালকুলেশন মিলাতে পারি না যে তিনি মির্জা আব্বাসের কোনো প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন।
তিনি হয়তো কিছু একটা সংখ্যক, উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবেন, সেটা হয়তো দেখা যাবে যে মির্জা আব্বাসের ভোটের 4/1 বা 3/1 বা 5/1। আমি একটা উদাহরণ দিচ্ছি, কেন মির্জা আব্বাসকে ওই জায়গায় প্রতিদ্বন্দ্বী করা হলো। তার মানে এটার সাথে ওই যে বললাম যে ট্যাগের কারণে হয় কি, পুলিশ তার প্রফেশনালিজম নিয়ে অনেক সময় তদন্তে এগোতে পারে না। যখন আপনি মিডিয়ায় একের পর এক কথাগুলো বলবেন এক পক্ষে, তখন অনেক সময় হয় কি, প্রশাসনও বায়াসড হয়ে যেতে পারে। আপনি খেয়াল করুন। তাহলে যদি তিনি এই বিবৃতি দেন, কেন সাদিক কায়েমকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না? আমি বোঝাতে চাচ্ছি, পুলিশকে তার কোনো পক্ষকে, শুনেন, একটা পুলিশের তদন্তে একটা কথা আছে, কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না। যেহেতু আপনি কথা বলেছেন এবং এটার 15 মিনিটের মাথায় আপনি আপনার রিয়াকশন দিয়ে দিচ্ছেন, তার মানে কি আপনি জানেন? তাছাড়া ওই সাদিক কায়েমের যদি পূর্ব পরিচিত হয়েই থাকে, ওই ওই আসামি যাকে সন্দেহ করা হয়েছে, শনাক্ত করা হয়েছে, তাহলে পুলিশকে তার কাজ করতে দিন। কোনো পক্ষকেই আমি, এই পুলিশের প্রফেশনালিজমকে আমি দেখছি আমাদের মিডিয়ার লেখালেখির কারণে এবং ট্যাগিং এর কারণে জামান ভাই, হ্যাঁ, যিনি যে হত্যাকারী, যে গুলি করেছেন, সেই আসামি সাদিক কায়েমের পূর্ব পরিচিত, আসলে এইটা আপনি কোন সূত্রের ভিত্তিতে বলছেন? না, এটা বলা হচ্ছে যে যে ছবিগুলো আমরা দেখেছি, বলা হচ্ছে এটা এআই দিয়ে তৈরি। আমি আসছিলাম ওই কথায়, আমি আসছিলাম ওই জায়গায়। না, এটা এআই এর ছবি। এই যে ছবিটা কথা আপনি বলছেন যে হ্যাঁ, 100তম আমি সেই আমি আমি ট্রফিটা ওই পূর্ণ জায়গায় হয়ে আমি গেছে, আসছি, সেটা আমি এআই আসছি। জেনারেটেড। এখন এআই এই যে জেনারেটেড। এআই জেনারেট, আমি এই জন্য বললাম যে ট্যাগিং এর কথাটা, যে বা যারা এই কাজগুলা করতেছে, যার ফলে পুলিশকে আপনি তার তদন্ত থেকে বিচ্যুতি ঘটাচ্ছেন। খেয়াল করুন আপনি। কাজে পুলিশের প্রফেশনালিজম, আমি বারবার শব্দ প্রফেশনালিজম শব্দটা ইউজ করতেছি, কেন জানেন? কারণ শেখ হাসিনা ওয়াজেদের সময় সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছিল, মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট গ্রো করেছিল, হয়েছিল যে বাংলাদেশে বোধহয় আর নির্বাচনের মাধ্যমে কোনো প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না, সবই সিলেকশন প্রক্রিয়ায় হবে, এরকম একটা কনসেপ্ট গ্রো হয়ে গেছিল। এবং আদালতে যাওয়ার পরে যিনি বিরোধী দলে থাকবেন তার বিপক্ষে রায়টা যাবেই, এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু মানুষের মনে সৃষ্টি হয়েছিল। কাজেই এই যে হাদিকে আক্রমণ করা বা হাদিকে গুলি করা, আমরা প্রার্থনা করি তিনি যেন ফিরে আসেন। আমাদের হাজারো হাদির প্রয়োজন আছে এই সমাজে, কিন্তু তার যে অবস্থা, আমি মনে করি না তার, যাই হোক, আমি ওই ব্যাপারে মন্তব্য করতে যাচ্ছি না। আমাদের প্রার্থনাটুকু তার প্রতি থাকবে যেন তিনি ফেরত আসেন, কারণ যেটা কানের নিচে দিয়ে যে জায়গায় গুলিটা লাগে সেটা খুবই সেন্সিটিভ জায়গা। এখন যাই হোক, এইগুলার কারণে যেটা হচ্ছে যে পুলিশ বারবার হুচট কাটছে এবং পুলিশকে দেখা গেছে যে সাংবাদিকদের সাথে, আমার অপিনিয়ন হচ্ছে এই মুহূর্তে তদন্ত চলাকালে পুলিশ বা পুলিশের যে মিডিয়া বা প্রেস উইং আছে, এটা তারা যেন একটু কম কথাই বলে মিডিয়ার সাথে। তারা তাদের মতো করে তদন্তে যেটা পাবে সেইভাবেই তারা যেন তদন্তটা এগিয়ে নিয়ে যায়। কারণ মানুষের মধ্যে ওই যে কনসেপ্টটা হয়েছিল শেখ হাসিনার সময়, এখন যদি এই কনসেপ্ট আবার চলে আসে, তাহলে এখন তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার, দে আর নট বায়াসড বাই এনি পলিটিক্যাল আইডিওলজি, রাইট? এখন যদি প্রশাসন নিরপেক্ষ তদন্ত করতে না পারে বা বিচার ব্যবস্থাকে এনশিওর করতে না পারে, রুল অফ লকে এনশিওর করতে না পারে, তাহলে মানুষের মধ্যে সেই যে অতীতের যে ফ্যাসিবাদের যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাই কিন্তু আবার ক্যারি করবে। সেটা সমাজের জন্য অবশ্যই ভয়ঙ্কর। আর সে কারণেই আমি এই যে শেখ হাসিনার সময় থেকে যে বিচারহীনতা চলে আসছে, এবং এই বিচারহীনতার অন্যতম কারণ ছিল পলিটিক্যালি বায়াসড। খেয়াল করুন, এই পলিটিক্যালি বায়াসড অবস্থার থেকে আমাদের বের হতে হবে। এবং এই অন্তর্বর্তী সরকারের সময় যদি বিচার না পায় মানুষ, হ্যাঁ আমি শেষ করছি, বিচার না পায় মানুষ, এখনো যদি মব চলে, এখনো যদি মাজার ভাঙ্গা হয়, মাজারে কেউ গাঁজা সেবন করলে তার বিরুদ্ধে অ্যাকশন নিন, এখনো নায়িকাদেরকে দিয়ে কোনো শোরুম উদ্বোধন করতে পারছে না, মহিলাদের ফুটবল খেলা আয়োজন করতে পারছে না, তাহলে ওই যে পলিটিক্যালি বায়াসড, আবারও বলছি আমি, শেখ হাসিনার সময় বিচার হয়নি কারণ যিনি আওয়ামী লীগ করতেন বিচার তার পক্ষেই যাবে, বিরোধী দলে থাকলে বিচার তার বিপক্ষে যাবে। তাহলে এখনো যদি এই অবস্থা অব্যাহত থাকে, মানুষ কার কাছে যাবে? মনে রাখবেন, একটি সমাজকে সাস্টেইনেবল ওয়েতে, আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে খুব স্টেবল ওয়েতে রাখতে হয়, তাহলে আপনাকে আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে রুল অফ ল এনশিওর করা। আর এই রুল অফ ল এনশিওর করার প্রধান অস্ত্র এবং মাধ্যম হচ্ছে প্রশাসনের
নিউট্রালিটি এবং প্রশাসনকে কাজ করতে হবে উইদাউট দ্য ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল বায়াসনেস। ধন্যবাদ।